অনেক দিন আগের কথা। শান্তিপুর নামে একটা গ্রাম ছিল, আর এই গ্রামে বাস করত এক গরিব কৃষক। গোপাল মাটির মানুষ, যার ধমনীতে ঘামের বদলে হয়তো রক্ত বয়। ভোর থেকে সন্ধে পর্যন্ত ওই মাটির রুক্ষ মাটিতে হাড় ভাঙা খাটনি তার ওপর দিয়ে বয়ে চলে। কিন্তু তার ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে এই মাটি তাকে কেবল হাড় ভাঙা খাটনি তাকে উপহার দেয়। অভাব তার ছায়ার মতো যেন পিছনে লেগে আছে, যেন সে এক অভিশপ্ত খাঁচায় বন্দী। এই মাটি আমার অন্নদাতা, আবার এই মাটি আমার বুক চিরে কষ্ট বের করে আনে। কত যত্ন করি তোকে, সন্তানের মতো আগলে রাখি, তবু কেন এত ফলন কম হয় রে? তুই কি তবে আমার উপরে রাগ করে আছিস, নাকি আমার কপালটাই এই রুক্ষ মাটির মতো ফেটে গেছে? সবাই বলে পরিশ্রম করলে ফল পাওয়া যায়, কিন্তু আমার বেলায় কি সব নিয়ম উল্টে গেল? এই যে ঘাম ছুঁয়ে তোর গায়ে পড়ছে, এর কি কোনো দাম নেই? আমি তো তোর কাছে কোনো বিলাসিতা চাইনি, চেয়েছিলাম শুধু দুবেলা দুমুঠো অন্ন, যাতে আমার মেয়েটার পেটটা ভরে। তুই কি এতটাই পাষাণ হয়ে গেলি? হে ঈশ্বর, তুমি কি উপর থেকে আমার এই হাহাকার কি শুনতে পাচ্ছ না? আর কত পরীক্ষা নেবে এই অভাগার? এই মাটির বুকে আর কি কোনোদিন এই সোনার রং ধরবে না? একটু ভালো দিন কি আর এই হতভাগার কপালে কোনো দিনও আসবে না? গোপাল মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। সে দেখল রাস্তার পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে আছে। ফিরে এলে আমি ভাবছিলাম হয়তো মাঠ থেকে কোনো ভালো খবর নিয়ে আসবে, কিন্তু তোমার মুখ দেখেই তো সব বুঝতে পারছি। ওগো, হাঁড়িতে আজ একদানা চালও অবশিষ্ট নেই। কাল রাতে যা একটু খুদ ছিল তাও শেষ হয়ে গেছে। দেখো, এই হাঁড়িটার মতো আমাদের জীবনটাও আজ ফাঁকা। আজ দুপুরে কি রান্না করব বলতে পারো? শুধু জল খেয়ে আর কতক্ষণ থাকা যায়? মানুষ না হয় সইবে, কিন্তু এই কচি মেয়েটা, সে কি খিদের জ্বালা বোঝে? আমি মা হয়ে তার মুখের দিকে তাকাতে পারছি না। গোপাল মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কোনো উত্তর নেই। চুপ করে থেকো না, এই যে পাথর হয়ে দাঁড়িয়ে আছো, এই নীরবতা কি আমাদের পেটের আগুন নিভাবে? তোমার এই মৌনতা কি ভাতের অভাব মেটাবে? কিছু একটা তো বলো। পাড়া প্রতিবেশীর কাছে আর কত মুখ লুকাবো? দোকানদার আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে, পুরনো দেনা শোধ না করলে এক ছটাক নুনও দেবে না। আমার কাছে কোনো অর্থ নেই লক্ষ্মী। আমি কি চেষ্টা করছি না? সকাল থেকে পিঠ পুড়িয়ে রোদে কাজ করছি, কিন্তু ভাগ্য যে আমার কোনো রকম শান্তি দিচ্ছে না। মহাজনের ঋণ পাহাড় সমান হয়ে গেছে, জমিতে ফসল হচ্ছে না। আমি আজ বড় নিঃস্ব বোধ করছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের তো আর মরণ ছাড়া কোনো গতি নেই। আজ কতদিন হয়ে গেল মেয়েটার মুখে মাছের এক টুকরো ঝোল তুলে দিতে পারি না। পাশের বাড়ির সম্মতির মা আমায় জিজ্ঞাসা করছিল, আমরা কি আজ না খেয়ে আছি? আমি লজ্জায় মাথা নিচু করে চলে এসেছি। ঘরের অভাব যখন রাস্তায় বেরিয়ে পড়ে, তখন বেঁচে থাকাটা বড় যন্ত্রণার হয়ে দাঁড়ায়। তুমি কি ভাবছো আমার বুক ফেটে যাচ্ছে না যখন পটল খাবারের কথা বলে? আমার ইচ্ছে করে এই মাটি চিরে ভেতরে ঢুকে পড়ি, কিন্তু কি করব? কার কাছেই বা হাত পাতব? সবাই তো নিজের আখের গোছাতেই ব্যস্ত হয়ে আছে। আমার মতে ছোট চাষির খবর কে রাখবে? লক্ষ্মী, আজকের দিনটা কোনো রকম ভাবে জল খেয়ে কাটিয়ে দাও। আমি দেখছি কেউ কাজের কথা বলে কি। মা, উমা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি টিফিনটা দাও না। আজ কিন্তু শুধু জলমুড়ি দিও না। কাল স্কুলে সৌমিতার মা ওকে বড়া দিয়েছিল, বড়াগুলো দেখতে কি সুন্দর। আজ আমার জন্য কি করেছো মা? আজ সকালে একটু দেরি হয়ে গেল রে মা, চুলায় আগুনটা ঠিকমতো ধরেনি। তুই আজ বরং স্কুলে গিয়েই খেয়ে নিস মা। হেডমাস্টার মশাই তো তোদের প্রতিদিন স্কুলে তোদের ডাল খিচুড়ি খেতে দেন, আজ না হয় সেটাই পেট ভরে খেয়ে নিস। রোজ কি আর ওই স্কুলের খিচুড়ি ভালো লাগে মা? মাঝে মাঝে তোমার হাতে সাদা ভাত খেতে ইচ্ছে করে। আচ্ছা মা, আমাদের ঘরে কি চাল নেই? কাল রাতে যখন বাবা আসলো, তোমরা খুব চুপি চুপি কথা বলছিলে। আমি তখন জেগেছিলাম মা। তোমরা কি খাবারের কথা বলছিলে? ওসব বড়দের কথা মা, তুই বুঝবি না।
তুই পড়াশোনা কর, বড় হ, দেখবি একদিন আমাদের ঘরে কত চাল হবে। আর দেরি করিস না, এখন যা। বাবা, তুমি কি আজ মাঠে যাবে না? ফেরার পথে তুমি আমার স্কুল থেকে নিয়ে আসবে। আমার বন্ধু তানিয়া বলছিল বিকালে স্কুলে সিংহ আসবে। সিংহ দেখলে আমার খুব ভয় লাগে বাবা। তুমি কি আসবে আমায় নিতে? চেষ্টা করব মা। যদি কাজের ফাঁকে একটু সময় পাই তাহলে ঠিক সময়ে পৌঁছে যাব। তুই মন দিয়ে পড়াশোনা করিস, মাস্টারের কথা শুনিস। ঠিক আছে বাবা, আমি আজকে স্কুলে ফার্স্ট হয়ে দেখাবো। তখন কিন্তু আমাকে মেলা থেকে সেই নীল ফিতাটা কিনে দিতে হবে, যেটা তুমি কথা দিয়েছিলে। একটি শিশু হয়তো অভাবের কঠিন অঙ্ক বোঝে না, সে চেনে না মুদ্রাস্ফীতি কিংবা ফসলের মার খাওয়া, কিন্তু ঘরের থমথমে নীরবতা আর মা আর বাবার চোখের কোণে জমে থাকা জল সে ঠিকই অনুভব করতে পারে। তার নিষ্পাপ আবদারগুলো যখন দারিদ্র্যের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন নীরবতা আরও ভারী হয়ে ওঠে। ওগো, দুপুর গড়িয়ে গেল। এইভাবে শরীরটা ছেড়ে দিলে আমাদের চলবে কি করে? এই রোদে কাজ করার শক্তিও তো লাগে। আমার শরীর তো চলছে লক্ষ্মী, কিন্তু মনটা তো আর বসে না। এইভাবে আর কতদিন বসে থাকবো বলতে পারো? প্রতিদিন সূর্য ওঠে আর আমি এক রাশ দুশ্চিন্তা নিয়ে নতুন একটা দিন শুরু করি। দিন শেষে ফিরতে হয় সেই শূন্য হাতে। আমি তোমাকে আগে কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি। অভাব তো আমাদের নতুন নয়, কিন্তু এবারে চোট যেন বড্ড বেশি। আমি যখন কাল রাতে তোমার পকেটটা দেখছিলাম, তখন বুঝলাম আমাদের শেষ সম্বলটুকু বোধহয় হয়তো ফুরিয়ে এসেছে। আমি তোমাকে অভিযোগ করছি না, আমি ভয় পাচ্ছি। এই ভয়টা অভাবের নয়, এই ভয়টা অনিশ্চয়তার। আমি জানি লক্ষ্মী, আমি জানি তুমি অভিযোগ করছো না, কিন্তু তোমার চুপ করে থাকা এই চোখের জল আমাকে তিলে তিলে চাবুকের মতো মারে। কিন্তু আমি তো কোনো হাল ছাড়িনি। তুমি কি দেখো না আমি কিভাবে রোদে সারা দিন লড়াই করি? কিন্তু প্রকৃতি যখন মুখ ফিরিয়ে নেয়, তখন মানুষের লড়াইটা বড় কষ্টের হয়ে দাঁড়ায়। পাড়ার লোকজন আড়ালে হাসাহাসি করে বলে, গোপালের জমিতে এখন কেবল শুধু মাটি ফলায়। কে কি বলল তাতে আমাদের কি আসে যায়? কিন্তু ঘরে যখন চাল থাকে না, যখন পরনের শাড়িটা আরও একটু ছিঁড়ে যায়, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমি ভয় পাচ্ছি, আমরা কি ভিখারি হয়ে যাব? আমাদের মান সম্মান কি তবে এই ধুলোতেই মিশে যাবে? না লক্ষ্মী, আমি তা হতে দেব না। কিন্তু আমার ভয় একটু বেশি আমাদের মেয়ে পটলকে নিয়ে। সে দিন দিন বড় হচ্ছে, তারপর পড়াশোনার খরচ, তার বিয়ে, এই সব ভাবলে আমার রাতে ঘুম আসে না। মেয়েটা আজ নীলফিতের কথা বলছিল, আর আমি পকেটে হাত দিয়ে দেখলাম কোনো টাকা নেই পকেটে। পরিবারকে যদি একটু সুখ না দিতে পারি, তাহলে রোদে এই হাড় ভাঙা খাটনি আর পুরুষ মানুষ হবার সার্থকতা কোথায়? হারিও না, তুমি ভেঙে পড়লে আমি কার ওপর ভরসা করব? অভাব হয়তো আমাদের শরীরটা পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মনটাকে তো আর পোড়াতে দেব না। তুমি কি ভুলে গেছো, আগের বারে যখন বন্যা হয়েছিল তখন তো মুড়ি খেয়েও তো মাস কাটিয়েছিলাম। এবারে কি কোনো পথ মিলবে না? পথ হয়তো আছে, কিন্তু সেই পথটা কোথায় আমি জানি না। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেলে দিয়ে কোথাও হারিয়ে যায়, কিন্তু তোমাদের মায়া আমায় আষ্টপিষ্টে বেঁধে রেখেছে। এই লড়াইটা সহজ নয় কমলা, এই লড়াইটা টিকে থাকার।